মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ঈশান চমকে তাকিয়ে দেখল স্মিতা দাঁড়িয়ে আছে। স্মিতা গম্ভীর গলায় বলল, আমার আলমারিতে তুমি কি খুঁজছো ঈশানদা? ঈশান অস্বস্তিতে পড়ল। স্মিতা বেশ বিরক্ত হয়েই বলল, আমি বাড়িতে নেই, এর মধ্যেই তুমি আমার ঘরে ঢুকে এনকোয়ারি করছো? ঈশান কি বলবে বুঝতে পারছে না। অবাক হয়ে তাকালো, আমতা আমতা করে বলল, আমি আমি তোর ঘরে এনকোয়ারি করতে যাব কেন? আমি তোর আলমারি থেকে সম্বিতের জামা নিতে এসেছিলাম। বহুদিন সম্বিতার আমি কোথাও বেরোই না, তাই ভাবলাম আজ দুজনে মিলে বাইরে বেরিয়ে একটু চা খেয়ে আসি। জামা নিতে এসে তোর আলমারিতে এটা দেখলাম। ঈশান ড্রেসটা তুলে স্মিতাকে দেখালো। এই ড্রেসটা এখানে এলো কি করে জানতে চাইল। স্মিতা গম্ভীর হয়ে বলল, তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার আলমারি খুলে ঠিক করো নি ঈশানদা? কোনো মেয়ের আলমারিতে হাত দেওয়ার আগে তার পারমিশন নেওয়া উচিত। ঈশান বলল, আই সরি, কিন্তু তোর আলমারি খুলে আমি কিছু চেক করতে আসিনি। আমি শুধু সম্বিতের জামা বের করতেই এসেছিলাম। স্মিতা বলল, তাহলে ঈশানের উচিত ছিল অন্তত স্মিতার জন্য অপেক্ষা করা। স্মিতা এবার ঈশানের কাছ থেকে ড্রেসটা নিয়ে নিল। ঈশান বলল, কিন্তু স্মিতা, আমার কাছে একটা জিনিস পরিষ্কার হচ্ছে না। যেদিন তোদের বাড়িতে আমি রাতে ছিলাম, সেদিন আমি ঘরে যে ছায়ামূর্তিকে দেখেছিলাম, সেও অবিকল এইরকমই একটা ড্রেস পরেছিল। এটা তোর আলমারিতে কোত্থেকে এলো? স্মিতা বলল, এটা ওর ড্রেস নয়। এই ড্রেসটা ওর আলমারিতে ছিল সেটা ও ভুলেও গিয়েছিল। ঈশান আর সম্বিতের সঙ্গে যা যা ঘটেছে, তারপর এই ড্রেসটা আর বাড়িতে রাখা ঠিক হবে না। কথাটা বলে চোখের নিমেষে স্মিতার ড্রেসটা মাটিতে ফেলে দিল। ঘরের বাইরে বেরিয়ে একটা দেশলাইয়ের বাক্স এনে দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দিল জামাটায়। আগুনে সিনথেটিক জামা সঙ্গে সঙ্গে পুড়ে উঠল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে ঈশান ভ্যাবাচে খেয়ে গেল। কাপড়টায় আগুন ধরে যাওয়ার পর ঈশান বলল, এটা কি করলি? ড্রেসটা পুড়িয়ে ফেললি কেন? স্মিতা বলল, অমৃতাদির নামে কেনা কোনো জিনিস বাড়িতে রাখা ঠিক নয়। এই ড্রেসটা অনেক দিন আগে দাদা অমৃতাদিকে দেবে বলে কিনেছিল, কিন্তু দিতে পারেনি। এটা দেখে আমি হেসে বলেছিলাম গার্লফ্রেন্ডের জন্য একটা ড্রেসও কিনতে পারে না। এরকম জামা হাসপাতালে রোগীদের দেওয়া হয়। সেই থেকে ড্রেসটা আমার আলমারিতে থেকে গিয়েছে। আমি জানতাম না তুমি সেদিন রাতে ড্রেসটা পরে অমৃতাদিকে দেখবে। সবটা শুনে ঈশান ভয় পেয়ে গেল। তাহলে কি আমৃত্যু ঈশানের এই রহস্য থেকে মুক্তি নেই? ও কি কোনো দিনই জানতে পারবে না ওর সঙ্গে আদৌ কি ঘটছে? এর শেষ কোথায়? ঈশান আর স্মিতাদের বাড়িতে এক মুহূর্ত দাঁড়ালো না। পরের দিন সকালে ঈশান অফিসে এলো। আজ বহুদিন পরে অফিসে এসেছে। বস আজ ঈশানকে ডেকে বেশ কড়াভাবেই বলল যে এইভাবে চললে ঈশানের চাকরিটা বজায় রাখা খুবই কঠিন। ঈশান মেডিকেল লিভ নিয়েছিল, কিন্তু কোনো রকম ডাক্তারের সার্টিফিকেট দেখাতে পারেনি। ডক্টর বোসের সার্টিফিকেট জমা দিলে কে কি ভাববে, এইটা ভেবেও কোনো রকম সার্টিফিকেট ছাড়াই মেডিকেল লিভ নিয়েছিল। বস সেটা নিয়ে রাগারাগিই করলেন। বসের কেবিন থেকে বেরিয়ে ঈশান চুপচাপ এক কাপ কফি নিয়ে অফিসের ক্যান্টিনে এসে বসল। এমন সময় রুবেল এলো। ওর হাতে কয়েকটা প্রজেক্টের ফাইল। ঈশানের সাইনের জন্য আটকে আছে। ফাইলগুলো সাবমিট করা যায়নি। ঈশানকে একটু অন্যমনস্ক দেখে রুবেল জানতে চাইল ঈশানের শরীর ঠিক আছে কিনা। ঈশান অন্যমনস্কভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর হঠাৎ কিছু ভেবে রুবেলকে বলল, এই রুবেল, শুনুন, আমাকে খুঁজতে একটি মেয়ে এসেছিল না অফিসে? এটুকু শুনেই রুবেল হেসে বলল, ও, মেয়েটির কথা তুমি আমায় এর আগেও জিজ্ঞেস করেছো। কি কেস বলো তো ঈশানদা? মেয়েটি কি হারিয়ে গেছে নাকি? ঈশান সিরিয়াস মুখে বলল, হ্যাঁ, হারিয়েই গেছে।
রুবেল কিছু বুঝতে না পেরে ঈশানের সামনে চেয়ারটা টেনে বসলো। বলল মেয়েটি ঈশানের ঠিকানা জানতে চেয়েছিল। তারপর রুবেল আর মেয়েটি একসঙ্গেই বাস স্ট্যান্ড অব্দি এগেছিল। ঈশান বলল, তোকে কতগুলো কথা বলার আছে, কিন্তু ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল। এটা নিয়ে কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করিস না প্লিজ। আমি জানি না তুইও ব্যাপারটা বিশ্বাস করবি কি না। রুবেল ঈশানের হাতটা ধরে বলল, ও বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে ঈশান কোনো একটা সমস্যার মধ্যে আছে। যদি সত্যি ওর কিছু বলার থাকে ঈশান ওকে বলতে পারে। রুবেল বলল, আরে চিন্তা করো না, কথাটা পাঁচখান হবে না। ঈশান যেন একটু ভরসা পেল। বলল, কলকাতায় সম্বিত নামে ওর কাছের একটা বন্ধু আছে। মুর্শিদাবাদে থাকতে ওরা একসঙ্গে ছোট থেকে বড় হয়েছে। রুবেল বলল, এত কাছের বন্ধুর কথা ঈশান কোনোদিন রুবেলদের বলেনি কেন? ওরা তো ভাবতো কলকাতায় বোধহয় ঈশানের পরিচিত কেউই নেই। অনেক সময় এমন হয়েছে ঈশানকে ফোনে পাওয়া যাচ্ছে না, খুব জরুরি দরকার। রুবেল বলল, আরে সেক্ষেত্রে তো তুমি ফর সেফটি এই বন্ধুর নাম্বারটা দিয়ে রাখতে পারো। ঈশান বলল, হ্যাঁ পারি, কিন্তু আমার সেই বন্ধু ওর স্বাভাবিক অবস্থায় নেই। রুবেল অবাক হয়ে তাকালো। ঈশান বলল, 1 বছর আগে একটা দুর্ঘটনা ঘটে। জীবনে প্রথমবার তোর কাছে স্বীকার করছি, সেই ঘটনার জন্য একা সম্বিত নয়, আমিও কিছুটা দায়ী। সেই ঘটনার অনুতাপ আজও আমার মন থেকে যায়নি। এখনো মাঝে মাঝে সেই ঘটনাটা মনে পড়লে মনে হয় অল্প বয়সের ভুলে শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। খুব খারাপ লাগে রে। নিজের অন্যায়ের কথা কাউকে বললে অপরাধবোধ কম হয় শুনেছি, তাই এতদিন পর সত্যিটা তোর কাছে বললাম। রুবেল ওকে পুরো ব্যাপারটা খুলে বলতে বলল। রুবেল বলল, আজ সকালে বস তোমার সঙ্গে কথা বলছিল, আমি ফাইল দিতে ঢুকেছিলাম, আমি শুনেছি বস তোমাকে কি বলেছে। তুমি খুব এফিশিয়েন্ট একজন এমপ্লয়ি। কোনো সামান্য কারণে যদি তোমার কেরিয়ার নষ্ট হয়ে যায় ঈশানদা, তাহলে আমার কিন্তু খুব খারাপ লাগবে। প্লিজ ঈশানদা, তুমি সবটা খুলে বলো। ঈশান আবার বলতে শুরু করলো, মেয়েটি সম্বিতকে খুব ভালোবাসত, কিন্তু সম্বিত মেয়েটিকে পছন্দ করতো না। ঈশান সম্বিতকে বলেছিল মেয়েটির সঙ্গে ফ্লার্ট করতে। সম্বিত প্রথমে রাজি হয় না। ঈশান ওকে জোর করেছিল। তারপরে ওরা একসঙ্গে সময় কাটায়। কিন্তু মেয়েটি যখন বিয়ের কথা বলে তখন সম্বিত ওকে বিয়ে করতে অস্বীকার করে। এই ধাক্কাটা মেয়েটি মেনে নিতে পারেনি, সুইসাইড করে। মেয়েটির এই অস্বাভাবিক মৃত্যু ওদের বেঁচে থাকাটাও অস্বাভাবিক করে দিল। সবার আগে সম্বিতের জীবনটা বদলে গেল। সম্বিত সারাক্ষণ ওই মেয়েটিকে দেখতে শুরু করলো। আর এখন ঈশানও ওকে দেখতে পায়, ওকে অনুভব করতে পারে, স্পর্শ করতে পারে, এমনকি মেয়েটির সঙ্গে কথা পর্যন্ত বলতে পারে। এই অবধি শুনে রুবেলের চোখ মুখ অন্যরকম হয়ে গেল। বলল, এসব তুমি কি বলছো ঈশানদা? এটা আবার সম্ভব নাকি? যে মানুষটা বেঁচেই নেই তাকে তাকে তুমি কি করে দেখতে পাবে? ঈশান বলল, হ্যাঁ দেখতে পাই, তবে অমৃতা নামে নয়, রাত্রি হিসেবে দেখি। রুবেলের মনে পড়ল যে মেয়েটি ঈশানকে খুঁজতে ওদের অফিসে এসেছিল ওর নামও রাত্রি। এইবার রুবেলের কাছে পরিষ্কার হলো কেন ঈশান বারবার রুবেলকে ওই মেয়েটির কথা জিজ্ঞেস করে। ঈশান বলল, এই রাত্রির সঙ্গে আমার 3 মাস আগে একটা ডেটিং অ্যাপে পরিচয় হয়, সেখান থেকে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। তুই আমার থেকে অনেক জুনিয়র, তবু তোর কাছে বলছি আমি রাত্রিকে প্রচণ্ড ভালোবেসে ফেলি। হঠাৎ জানতে পারি এই রাত্রি আসলে মৃত অমৃতা। ওদের হুবহু একরকম দেখতে। রাত্রির দেওয়া ঠিকানা অমৃতার ঠিকানার সঙ্গে মিলে যায়। আরও অনেক প্রমাণ আমি পাই যেগুলো থেকে বোঝা যায় যে এই রাত্রি আসলে অমৃতা। ঈশান এক এক করে সম্বিতের বাড়ির রাতের ঘটনা, ওর আর স্মিতার রানাঘাটে যাওয়ার কথা, সেখানে রাতে যা যা ঘটেছে সবটা রুবেলকে খুলে বলল। সব শেষে ঈশান বলল, আরও একটা অদ্ভুত ব্যাপার, আমি যেদিন থেকে জানতে পেরেছি রাত্রি আসলে অমৃতা,
সেদিন থেকেই রাত্রির ফোন বন্ধ। রুবেল সবটা শুনে চুপ করে থাকলো, তারপর বলল, ইম্পসিবল, ইম্পসিবল। রাত্রি মেয়েটিকে আমি নিজের চোখে দেখেছি, ও কোনো অশরীরী আত্মা নয়। কিন্তু আমি বুঝতে পারছি না, হঠাৎ করে একটা জলজ্যান্ত মানুষ তোমার সঙ্গে যোগাযোগই বা করছে না কেন? ঈশান কয়েকদিন আগে রাত্রির ওর ফ্ল্যাটে আসার কথা রুবেলকে বলল। ঈশান সেদিন রাত্রিকে সব কথা খুলে বলেছিল। রাত্রি সবটা শুনে ঈশানকে ভরসা দিয়েছিল যে ও মানুষ, ভূতপ্রেত নয়। ঈশান নিজে থেকে ওর সঙ্গে যোগাযোগ করেনি বলে রাত্রিও ওর সঙ্গে যোগাযোগ করেনি। সব শুনে ঈশানও নিশ্চিন্ত হয়েছিল যে যাক, এতদিনও যেটা ভেবেছিল সেটা ভুল, রাত্রি বেঁচে আছে, ও আর অমৃতা এক নয়। কিন্তু তারপর স্মিতা ওর ফ্ল্যাটে এলো। স্মিতা ঘরে কাউকে দেখতে পেল না। ও বলল সবটাই নাকি ঈশানের মনের ভুল। রুবেল চুপ করে রইল। ও গভীরভাবে কিছু ভাবছে। রুবেল ঈশানের থেকে রাত্রির নাম্বারটা চাইল। ঈশান নাম্বারটা দিল। রুবেল নাম্বারটা ভালো করে দেখে বলল, এই কোম্পানিতে ওর পরিচিত একজন বেশ উঁচু পোস্টে চাকরি করে, তার কাছ থেকে রুবেল নাম্বারটার ডিটেল বার করবে। ঈশান বলল কোনো লাভ নেই, এই চেষ্টা ও করে ফেলেছে। স্মিতার এক বন্ধু খোঁজ নিয়ে জানিয়েছে নাম্বারটা লাস্ট 1 বছর আগে অ্যাক্টিভ ছিল, যখন অমৃতা বেঁচে ছিল। অমৃতার মৃত্যুর পর থেকে নাম্বারটা আর চালু হয়নি, অথচ এই নাম্বার থেকেই ঈশান দিনের পর দিন রাত্রির সঙ্গে কথা বলেছে। রুবেল বলল তবুও ও আরেকবার খোঁজ নিয়ে দেখতে চায়। রুবেল ওর পরিচিত বন্ধুকে রাত্রির নাম্বারটা দিয়ে ডিটেইল জানতে চাইল। কিছুক্ষণ পর সেই বন্ধু আবার রিং ব্যাক করল, বলল নাম্বারটা রাত্রি বসাক নামে কোনো একটি মেয়ের নামে রেজিস্টার করা আছে। এই সিমটা 1 বছর আগে নয়, লাস্ট 3 মাস আগে কেনা হয়েছে। এইবার ঈশান সত্যি চমকে উঠল। ঈশান জানতে চাইল নাম্বারটা কি 3 মাস ধরেই টানা অ্যাক্টিভ রয়েছে। রুবেলের বন্ধু জানালো 3 মাস ধরে অ্যাক্টিভ থাকলেও গত 10-15 দিনের মধ্যে বেশ কয়েকবার ফোন সুইচড অফ করে সিম খুলে ফেলা হয়েছে, ফলে নাম্বার ডাজ নট এক্সিস্ট বলছে। রুবেলের বন্ধু যে যে সময়ে সিম চালু হয়েছিল তার তথ্য দিল। ঈশান দেখল এই কদিনে ঠিক সেই সময়ই রাত্রি ঈশানকে ফোন করেছে। ঈশানের মনে পড়ল স্মিতার বন্ধু ঈশানদের বলেছিল এই নাম্বারটা লাস্ট 1 বছর ধরে চালু নেই। ও তো একবারও বলেনি যে 3 মাস আগে সিমটা কেনা হয়েছে। ঈশান রুবেলকে জিজ্ঞেস করলো রুবেল ওকে সত্যি কথা বলছে তো? ঈশানের এই অবস্থা দেখে রুবেল ইচ্ছে করে ওর বন্ধুকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে ঈশানকে নিশ্চিন্ত করার চেষ্টা করছে না তো? রুবেল নানাভাবে ঈশানকে বোঝালো যে ও যেটা বলছে সেটা সত্যি। ওর বন্ধু সত্যিই চেক করে যা যা ইনফরমেশন পেয়েছে ওদের বলেছে। ঈশান এবার চিন্তায় পড়ে গেল, রাত্রির যদি কোনো অস্তিত্বই না থাকে তাহলে এই নাম্বারটা থেকে মাঝে মাঝে ফোন এলো কি করে? তার মানে রাত্রির এই নাম্বার থেকে ওর ফোনে কেউ তো ফোন করেছে, বাস্তবে তার অস্তিত্ব আছে। ফোনটা অন্তত হ্যালুসিনেশন নয়। কিন্তু রাত্রির নাম্বার থেকে ফোন করলো কে? আর রাত্রির যদি কোনো অস্তিত্বই না থাকে তাহলে সত্যি সত্যি সেদিন ফ্ল্যাটে ঈশান কাকে দেখল? এটুকু অন্তত পরিষ্কার যে ফোনের ক্ষেত্রে ঈশানের কোনো ভুল হচ্ছে না। আর সেটা যদি ভুল না হয় তাহলে ওর ফ্ল্যাটে সেদিন সত্যি রাত্রি এসেছিল, এইটাও ওর হ্যালুসিনেশন নয়। আবার একটু একটু করে ঈশানের কনফিডেন্স ফিরে এলো। আবার ওর মনে হলো ও যেটা ভাবছে সেটার একটা কোনো সত্যতা রয়েছে, পুরোটা একেবারে ওর মনের ভুল নয়। ঈশান এবার পুরো ব্যাপারটা থেকে একটা ষড়যন্ত্রের গন্ধ পেল। সম্বিত, স্মিতা আর ঈশানের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ ওদের ভয় দেখাচ্ছে। কিন্তু কেন? যেই কাজটা করছে সে ওদের খুব পরিচিত কেউ। ঈশানকে এবার ভয় না পেয়ে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। তার আগে স্মিতাকে সবটা জানাতে হবে। ঈশান ঠিক করলো অফিস থেকে বেরিয়ে ও স্মিতার দোকানে যাবে। আজ অফিসে কয়েকটা ইন্টারভিউ নেওয়ার আছে।
সেগুলো নিয়ে ফাইল সাবমিট করে ঈশান বেরিয়ে যাবে। ঈশান ওর কেবিনে এসে বসলো। সিভি নিয়ে 2-3 জন ছেলে মেয়ে এলো। ঈশান ওদের বেসিক কিছু প্রশ্ন করলো। সব শেষে যে ছেলেটি এলো তার আসতে একটু লেটই হয়েছে। ঈশান ওকে দেরি করে আসার জন্য ধমকও দিল। ছেলেটি বলল ও সেই রানাঘাট থেকে আসছে, ট্রেন লেট থাকায় দেরি হয়ে গিয়েছে। ছেলেটির নাম পলাশ। রানাঘাট শুনে ঈশান একটু নড়ে চড়ে বসল। একবার মনে হলো এই ছেলেটিকে রানাঘাটে অমৃতাদের মামার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করবে, কিন্তু পর মুহূর্তেই মনে হলো ছেলেটি ওর কাছে তো ইন্টারভিউ দিতে এসেছে, ওর সঙ্গে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না। কিন্তু ছেলেটি যতক্ষণ সামনে বসে রইল ঈশান অন্য কিছুতে আর মন দিতেই পারল না। অবশেষে বাধ্য হয়ে ঈশান ছেলেটিকে জিজ্ঞেস করল রানাঘাটের কোথায় থাকে ছেলেটি। সেই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। প্রথমে একটু থতমত হয়ে গেল, তারপর শান্তভাবে বলল রানাঘাট টাউনে ওদের বাড়ি। ঈশান এবার গলাটা একটু নামিয়ে বলল তোমাকে কতগুলো প্রশ্ন করার আছে, তবে সেটাই ইন্টারভিউ রিলেটেড নয়, কিছুটা ব্যক্তিগত বলতে পারো। পলাশ ঈশানের এই ব্যবহারে কিছুটা সহজ হলো। জানতে চাইল রানাঘাটে আমাদের কয়েক পুরুষের বাস, ওই শহরের সব কিছুই আমাদের চেনা, আপনি বলুন না কি জানতে চান। ঈশান বলল ঠিক শহরে নয়, শহর থেকে একটু দূরে যে জমিদার বাড়ি আছে, আমি সেই সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। পলাশ সঙ্গে সঙ্গে বলল আপনি কি ভৈরবনাথের বাড়ির কথা বলছেন? ঈশান রানাঘাটে গিয়ে এই ভৈরবনাথের বাড়ির কথা শুনেছিল। শহরের লোকজন এই নামটা বলেই ওদের ওই বাড়িতে যেতে সাবধান করেছিল। ওই ভৈরবনাথের জমিদার বাড়িটাকেই ওখানে সবাই অভিশপ্ত বাড়ি বলে। পলাশ বলল ওদের বংশের সবাই অপঘাতে মারা গেছে, একমাত্র বংশধর যে সেই ছেলেটি বিদেশে থাকে। কলকাতায় ওর একটা বাড়ি আছে, দেশে ফিরলে কলকাতার বাড়িতেই থাকে। এক বৃদ্ধ কেয়ারটেকার ওই বাড়িটার দেখাশোনা করে, তাকেও রাস্তায় বেরোতে খুব একটা দেখা যায় না। সপ্তাহে একদিন খুব ভোরে বেরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে বাড়িতে ফিরে আসে। এই একই গল্প ঈশান রানাঘাটে গিয়েও শুনেছিল। পলাশ বলল ওই জমিদার বাড়ির সম্পর্কে নানা রকম ভৌতিক গল্প ওখানে প্রচলিত আছে, তাই সাধারণ মানুষ কেউই এখন আর ওই জমিদার বাড়ির দিকে যায় না। পলাশকে অবাক করে ঈশান বলল দিন কয়েক আগে ঈশান নিজে ওই জমিদার বাড়িতে গেছে, ওখানে এক রাত কাটিয়েও এসেছে। পলাশ যেন চমকে উঠল, তা কি করে সম্ভব? ও জিজ্ঞেস করল আপনি ওখানে কিছু দেখেননি? ঈশান বলল অনেক কিছুই দেখেছি, সেই জন্যই যা দেখেছি তার সত্যতা যাচাই করতে চাই। ওই জমিদার বাড়ি সম্পর্কে তোমায় আরও কিছু ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, তুমি কি নিজের চোখে কোনোদিন ওই বাড়ির কেয়ারটেকারকে দেখেছো? পলাশ বলল শুধু ও নয়, ওই বৃদ্ধকে শহরের অনেকেই তো একবার দেখেছে। বহু বছর আগে ওখানে দুর্গাপুজো হতো, এবং সেই সময় শেষ লোকে ওই বাড়িতে পা দিয়েছে। তারপর থেকে ওই বৃদ্ধ ছাড়া ওই বাড়িতে কেউ থাকেও না, কেউ যায়ও না। ঈশান অবাক হয়ে জানতে চাইল বৃদ্ধর পরিবার ওখানে থাকে কিনা। পলাশ বলল বৃদ্ধের কোনো পরিবার আছে বলে তো ও শোনেনি, বরাবরই বৃদ্ধকে একাই থাকতে দেখেছে। যদি সত্যিই বৃদ্ধর ফ্যামিলি কেউ থাকতো তাহলে কারোর না কারোর চোখে নিশ্চয়ই পড়তো। ঈশানের মনে পড়ল রানাঘাটে ওই বৃদ্ধ কেয়ারটেকার ওর ছেলের বউকে দিয়ে ঈশানের ঘরে চা পাঠিয়েছিল। ওই ঘুমটা দেওয়া মেয়েটি তাহলে কে? ঈশান জিজ্ঞেস করল পলাশ কি এসব ভৌতিক গল্পে বিশ্বাস করে? পলাশ হেসে উত্তর দিল ও আজকালকার দিনের শিক্ষিত ছেলে, যুক্তিবুদ্ধি ছাড়া নিজের চোখে না দেখে কিছুই বিশ্বাস করতে চায় না। তবে ওই জমিদার বাড়ির আশেপাশে মানুষের যাতায়াত নেই, তাই পলাশের বাড়ি থেকে ওখানে যেতে ওকে ছোটবেলা থেকেই মানা করা হয়েছে। এটা একটা কুসংস্কারের মতোই পলাশের মনে থেকে গেছে, তাই বড় বয়সেও আর কখনো যায়নি ও ওই দিকে। ঈশান এবার জানতে চাইল ওই বাড়ির কোনো মেয়ের কলকাতায় বিয়ে হয়েছিল কিনা, যে ডিভোর্স হওয়ার পর আবার ওই জমিদার বাড়িতে দাদার কাছে ফিরে গিয়েছিল। পলাশ একটু ভাবল, ভেবে বলল এরকম কোনো ঘটনাও শোনেনি। ওই বাড়ির যে মেয়েদেরই বিয়ে হয়েছে তারা আর কোনোদিনও ও বাড়িতে ফিরে আসেনি। সকলেই ওই জমিদার বাড়ির অভিশাপ থেকে মুক্ত হতে চেয়েছে, তাই বিয়ে করে ওরা একরকম মুক্তি পেয়েছে বলা যায়।
কিন্তু ঈশান বলল যে 1 বছর আগে ওই বাড়ির এক মেয়ে রানাঘাটে ফিরে গিয়েছিল। রানাঘাটেই মহামারীতে সে মারা যায়। নাম অদিতি। ওনার এক মেয়ে ছিল, তার নাম অমৃতা। মেয়েটি কলকাতায় একটি মাল্টি স্টোরের থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পলাশ বলল রানাঘাট কলকাতার মতন এত বড় মেট্রো সিটি নয়। ওখানে সবাই সবার প্রতিবেশী, প্রায় সকলেই একে অন্যের মুখ চেনে। এইরকম একটা ঘটনা ওখানে ঘটলে লোক মুখে প্রচার হতে বেশি সময় লাগতো না। ওই জমিদার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি। ওই বাড়ি সম্পর্কে পলাশ ওর দাদু ঠাকুমার কাছে যতটুকু শুনেছে তাতে ওই বাড়ির সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কলকাতার কোনো সম্পর্ক নেই। সবারই বিয়ে হয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, ওইসব দিকে। কলকাতায় ওদের যে শেষ বংশধর সে একটা বাড়ি করেছিল, কিন্তু সেই বাড়িটাও ভাড়া দেওয়া আছে। ওই ছেলেটিও বিদেশ থেকে 2-3 বছরে একবার দেশে ফেরে। ওর সঙ্গেও কলকাতার খুব একটা সম্পর্ক নেই। ঈশান বলল কিন্তু ও যখন রানাঘাটে গিয়েছিল তখন ওই বৃদ্ধ কেয়ারটেকার ওকে দোতলার একটা ঘরে নিয়ে গিয়েছিল। অদিতি নামের ওই মহিলা মেয়ে মারা যাওয়ার পর রানাঘাটে ফিরে গিয়ে নাকি ওখানেই থাকতো। ওই ঘরে ঈশান ওনার মৃত মেয়ে অমৃতার ছবি দেখেছে। অদিতি আর অমৃতার ঘটনা যে সত্যি, ওই কেয়ারটেকারও সে কথা বলেছে। পলাশ এবার জিজ্ঞেস করল, এই অমৃতাকে কি ঈশান পার্সোনালি চেনে? ঈশান এই প্রশ্ন শুনে থমকে গেল। হঠাৎ করে কোনো উত্তর দিতে পারল না, চুপ করে রইল। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।